কেমন আছো বন্ধুরা? আজকের ভিডিওতে আমরা হান্টার হান্টার সিরিজের পার্ট 6 দেখব, যেটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করতেছিলে আমি জানি। শুরুতেই আমরা দেখতে পাই যে গোন কিলুয়াকে নিয়ে ওয়েল আইল্যান্ডের মধ্যে ফিরে এসেছে, যেখানে গোনের আন্টি মিতো থাকে, যেখানে মিতো ওদের দুজনকে স্বাগতম জানায়। মিতো তখনই ওদের দুজনকে খাবার খাওয়ার আগে গোসল করে আসতে বলে। ওরা দুজনে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে, আর খাবার খাওয়ার পরেই ওরা দুজনে জঙ্গলের মধ্যে বেরিয়ে যায়। আর ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়, তখন ওরা সমুদ্রের পাড়ে আগুন জ্বালিয়ে কীর্তন করতে শুরু করে, যেমন ছোট থাকতে শীতের দিনে আমরা করতাম আর কি। ওরা দুজন এখানে আলাপ আলোচনা করে। কিলুয়া গুনকে জিজ্ঞাসা করে এখন তুমি কি করতে চাও? তো গুনের জবাব একটাই আসে যে আমি আমার বাবার সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই। আর কিছুদিন পরেই তো ওদেরকে ইয়র্ক নিউ সিটির মধ্যে যেতে হবে, যেখানে কুরাপিকা এবং লিওরিও আসবে। তখন কিলুয়া গুনের প্রশংসা করে যে গুন এত কিছু চিন্তা করে রেখেছে, কিন্তু কিলুয়ার তো ভবিষ্যৎ একেবারে অন্ধকার। ভাই তুই তো কিছু পরিকল্পনা কইরা রাখছস, আমার তো সেইটাও নাই। তখন গুন একটা ভালো বন্ধুর মতো বলে যে তুই আমার পার্টনার হয়ে যা, আমরা দুইজনে মিল্লা পুরা দুনিয়া ঘুরমু। আর এই জার্নির মধ্যে গুন নিজের বাবাকেও খুঁজে বের করতে পারবে। আর এই মুহূর্তে কিলুয়া গুনের কাছে ওর মায়ের সম্পর্কে জানতে চায়, কিন্তু গুন ওর মায়ের সম্পর্কে কিছুই জানে না, যেটার কারণ আমরা পরে জানতে পারবো। এই জন্য গুন বলে যে আন্ট মিতোই আমার জন্য আমার মায়ের মতো। আর দূর থেকে দাঁড়িয়ে মিতো গুনের এই কথাগুলো শুনে ফেলে। আসলে মিতো এখানে ওদেরকে খাবার দেওয়ার জন্য এসেছিল। আর গুনের মুখ থেকে এই কথা শুনে মিতো প্রায় কেঁদে দিয়েছে। যাই হোক, তারপরে বাড়ি ফেরার পরে গুন মিতোকে বলে যে আমি কিছুদিন বাড়িতেই থাকবো, আর কিছুদিন পরে ওর বাবাকে খোঁজার জার্নিতে বের হবে। আর ঠিক তখনই মিতো গুনকে একটা ছোট বক্স দেখায়। মিতো এটা গুনকে দেখিয়ে বলে যে এটা তোমার বাবা তোমার জন্য রেখে গিয়েছে। আর তারপরেই মিতো গুনের বাবা জিনের সম্পর্কে যা যা কিছু জানে সবকিছু গুনকে বলে দেয়। আমরা জানতে পারি যে আসলে মিতো হলো গুনের বাবার কাজিন। আর যখন গুনের বাবার বয়স গুনের সমান ছিল, তখন মিতো একেবারেই ছোট ছিল, মাত্র 3 বছর ছিল মিতোর। আর ঠিক ওই বয়সেই জিন হান্টার এক্সাম দেওয়ার জন্য চলে যায়। তখনই সেখানে গুনের দাদিমা চলে আসে। সে বলে যে যখন জিন আইল্যান্ড ছেড়ে চলে গিয়েছিল, তার কিছুদিন পরেই মিতোর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার সাথে সাথে জিনের চলে যাওয়ার 10 বছর পর্যন্ত তার কোনো খবর ছিল না। আর হঠাৎ করে জিন 10 বছর পরে আইল্যান্ডে ফিরে আসে, তখন জিনের সাথে গুন ছিল। আর জিন গুনকে এখানে দিয়ে আবার চলে যায়। আর যখন মিতো জিনকে গুনের মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন জিন বলেছিল তারা এখন আর একসাথে থাকে না। আর তারপরেই তারা জিন এবং মিতোর ছোটবেলার সম্পর্কে কথা বলতে বলতে পুরো রাত পার করে দেয়। আর পরের দিন সকালে আমরা গুন এবং কিলুয়াকে ওই বক্সটা নিয়ে গবেষণা করতে দেখতে পাই। ওরা চেষ্টা করছিল এই বক্সটাকে খোলার জন্য, কিন্তু কোনো সিস্টেমই ছিল না। তখন কিলুয়া বলে যে আমি আমার শক্তির ব্যবহার করে দেখতে চাই। আর কিলুয়া নিজের সব শক্তির ব্যবহার করে এই বক্সটাকে খোলার জন্য। গুন বলে যে আমি অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু এতে কোনো কাজ হয়নি। তারপরে কিলুয়া গুনকে জিজ্ঞাসা করে জিন মিতোকে বলেছে এই বক্সটা তোমাকে তখন দেওয়ার জন্য যখন তুমি একজন হান্টার হয়ে যাবে। তো কি এমন কারণ হতে পারে যে হান্টার হওয়ার পরেই তোমাকে এই বক্সটা দেওয়ার কথা বলেছে? তোমার কাছে এখন কি আছে যেটা হান্টার হওয়ার আগে তোমার কাছে ছিল না? তখন গুন নিজের হান্টার লাইসেন্স বের করে। তবে কিলুয়া আসলে ন্যানের কথা বলেছিল, যে হান্টার হওয়ার আগে গুনের কাছে ন্যান ছিল না। আর কিলুয়ার এই কথা শোনার পরে গুন বক্সটার মধ্যে নিজের ন্যানের ব্যবহার করে। আর ন্যানের ব্যবহার করার সাথে সাথেই বক্সটা টুকরা টুকরা হয়ে খুলে যায়। আর ওই বক্সের ভিতরে ওরা আরো একটা বক্স দেখতে পায়। তবে এই বক্সটার মধ্যে হান্টার লাইসেন্স ঢুকানোর মতো জায়গা ছিল। আর যখন গুন নিজের হান্টার লাইসেন্স বক্সটার ভিতরে ঢুকায়, তখন সেটা খুলে যায়। আর এই বক্সটার ভিতরে মোট 3টা জিনিস ছিল, একটা রিং, একটা ক্যাসেট আর একটা মেমোরি কার্ড। তখন ওরা আগের বক্সটা যেটা পিস পিস হয়ে খুলে গেছে সেটার স্টিল গুলোকে দেখে। এই স্টিল গুলোর মধ্যে এক ধরনের আজব প্যাটার্ন আঁকা ছিল। এগুলো দেখে ওদের মনে পড়ে যে উইং গুনের হাতে যে প্রমিস থ্রেড বেঁধে দিয়েছিল সেটার মধ্যেও ঠিক একই প্যাটার্ন ছিল। আর বক্সের ভিতরে ওরা যে রিংটা পায় সেটার মধ্যেও এইরকম আইডেন্টিক্যাল প্যাটার্ন আঁকা আছে। এই জন্য কিলুয়া বলে যে এটা পড়ার আগে তোমাকে অনেক সাবধান থাকতে হবে। তখন গুন বলে যে তাহলে চলো আগে আমরা ক্যাসেটটাকে শুনে দেখি। গুন তখন একটা ক্যাসেটের প্লেয়ার বের করে নিয়ে আসে। তখন কিলুয়া বলে এটা শোনার আগে চলো আমরা একটা কপি বানিয়ে নেই। আর ওই টেপ রেকর্ডারের একটা কপি বানানোর পরে যখন গুন সেটাকে শোনার জন্য স্টার্ট করে, তখন সেটার ভিতর থেকে গুনের বাবা জিনের আওয়াজ আসে। আর সে গুনকে বলে যে তাহলে তুমিও একজন হান্টার হয়ে গেছো, হ্যাঁ? কিন্তু আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, গুন তুমি কি আমার সাথে দেখা করতে চাও? যদি গুন তার সাথে দেখা করতে চায় তাহলে টেপটাকে শোনা কন্টিনিউ রাখবে, আর যদি না দেখা করতে চায় তাহলে যেন এখনই বন্ধ করে দেয়। কিন্তু গুন সেটাকে শুনতে থাকে। তখন জিন আবারও বলে যদি তোমার মনের মধ্যে আমার সাথে দেখা করা নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে তুমি এখনো রেকর্ডিংটাকে বন্ধ করে দিতে পারো। আর তারপরে জিন গুনকে চিন্তা করার জন্য 1 মিনিট সময় দেয়। আর যখন 1 মিনিট পার হয়ে যায় তখন জিন গুনকে বলে যে আমি তোমার সাথে দেখা করতে চাই না। এইটা আবার কেমন বাপ, নিজের পোলার সাথে দেখা করতে চায় না? যাই হোক, সম্পূর্ণ শোনো তারপরে বুঝতে পারবা। জিন বলে যে তার মনে হয় সে খুব খারাপ, যে নিজের ছেলেকে রেখে পরিবারকে রেখে চলে গেছে শুধুমাত্র নিজের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্য।
তারপরে জিন বলে যে এই টেপ রেকর্ড করার পরে অনেক সময় পার হয়ে গেছে আর হয়তো আমি ঠিক আগের মতোই আছি, আর যদি এগুলো শোনার পরেও তুমি আমার সাথে দেখা করতে চাও তাহলে বলে দেই তোমার আমার সাথে দেখা করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আর ঠিক তখনই আমাদের প্রথমবারের মতো জিনকে দেখানো হয়। সে একটা আজব জায়গার মধ্যে আজব দেখতে প্রাণীর উপরে বসে উঠছিল, আর এদিকে কিলোয়ার মনে হয় যে রেকর্ডিং শেষ, এই জন্য সেটাকে বন্ধ করতে যাচ্ছিল। তবে গুন কিলোয়াকে থামতে বলে কারণ এটার মধ্যে আরো কিছু বাকি আছে। আর তখনই জিন গুনকে বলে যে যদি গুন নিজের মায়ের সম্পর্কে জানতে চায় তাহলে আরো শুনতে থাকুক। তবে এটা শোনার সাথে সাথেই গুন ওই টেপটাকে বন্ধ করে দেয়, কারণ হলো এখন গুন মিতোকেই নিজের মা মনে করে। আর গুনের ক্যাসেট বন্ধ করার কিছুক্ষণ পরেই সেটার মধ্যে ন্যান চলে আসে, আর এই ন্যান এই রেকর্ডারের ভিতরে জিনের যত রেকর্ডিং ছিল সেগুলোকে ডিলিট করতে থাকে। গুন এবং কিলোয়া অনেক চেষ্টা করে সেটাকে থামানোর, কিন্তু কোনো কাজ হয় না। কিলোয়া তো সেটাকে ভেঙে ফেলারও চেষ্টা করে, কিন্তু এই রেকর্ডিং এর মধ্যে যে ন্যান ছিল সেটা এত শক্তিশালী যে ওদের শক্তি এটার সামনে কিছুই না। আর যেটা হবার সেটাই হয়, ন্যানের কারণে সব রেকর্ডিং ডিলিট হয়ে যায়। তারপরে তারা দুজনে আবার ওই বক্সের দিকে খেয়াল করে। ওরা দুজনে ওই মেমোরি কার্ডটাকে প্লে করার জন্য জোগাড় করে একটা কনসোল নিয়ে আসে যেন ওরা এই মেমোরি কার্ডটাকে চালাতে পারে। আর যখন ওরা এই মেমোরি কার্ডটাকে প্লে করে তখন ওরা জানতে পারে যে এটার ভিতরে গ্রেট আইল্যান্ড নামের একটা গেম সেভ করা আছে, আর এই গেমটার দাম অনেক 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 বেশি। যদি গুণ এই গেমটাকে কিনতে চায় তাহলে গুণের 14 গোষ্ঠী না 1400 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করতে হইব। তারপরে ওরা ইন্টারনেটের মধ্যে এই গেমটা সম্পর্কে খোঁজাখুঁজি করে, কিন্তু এটার সম্পর্কে কোনো তথ্য খুঁজে পায় না। আর এই জন্য কিলোয়া ওর বড় ভাই মিলুকিকে কল করে, কারণ হলো মিলুকির কাছে গেমের সম্পর্কে অনেক বেশি তথ্য আছে। এখন মিলুকির কাছে এই গেমের সম্পর্কে কিছু তথ্য আছে, তবে সেই তথ্যর জন্য কিছু চায়। আর এটা শোনার সাথে সাথেই কিলোয়া বুঝতে পেরে যায় যদি মিলুকির কাছে এই গেমের শুধু ইনফরমেশন থেকে থাকে, গেম না থেকে থাকে, তাহলে তো মিলুকি এই গেমটা পাওয়ার জন্য সবকিছু করবে। এই জন্য কিলোয়া বলে যে আমার কাছে এই গেমটার একটা ফাইল আছে। আর এটা শুনে মিলুকি ওদেরকে তথ্য দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তো মিলুকির তথ্য অনুযায়ী এই গেমের শুধু 12টা কপিকে তৈরি করা হয়েছে, আর যদি ওরা গেমকে কিনতে চায় তাহলে ওদেরকে ইউয়ার্ক নিউ সিটির অপশনে যেতে হবে। আর এই জন্য ওরা ডিসাইড করে ফেলে ওরা ইউয়ার্ক নিউ সিটির মধ্যে যাবে। আর এমনিতেও ওরা আগেই কুরাপিকা এবং লিওরিওর সাথে প্রমিস করে রেখেছে সেখানে যাওয়ার জন্য। আর এর কিছুদিন পরেই গোন এবং কিলোয়া আন্ট মিতো এবং গোনের দাদিকে গুড বাই বলে ওয়াইল্ড আইল্যান্ড থেকে বেরিয়ে পড়ে ইউয়ার্ক নিউ সিটির মধ্যে যাওয়ার জন্য। আর এই পর্যন্ত আমরা দুইটা আর্ককে শেষ করে ফেলেছি, একটা হলো হান্টার এক্সাম আর্ক, আরেকটা হলো হেভেন্স আরিনা আর্ক। আর এখন থেকে যে আর্কগুলো শুরু হবে সেগুলো হলো একেবারে সিরিয়াস, যেগুলো দেখে তোমাদের শরীরের পশম কাটার মতো দাঁড়াই যাইব। গোন মিতোকে বিদায় দিয়ে বলে যে সে খুব শীঘ্রই আবার বাড়িতে ফিরে আসবে। এখান থেকে সিন শিফট হয় কুরাপিকার উপরে। কুরাপিকা ওই লোকটার সাথে ছিল যে কুরাপিকাকে ন্যান শিখানোর কথা বলেছিল। বেসিক্যালি এটা হলো কুরাপিকার ন্যান টিচার, আর সেও কুরাপিকাকে ঠিক ওই প্রসেসগুলোই করাচ্ছিল যেগুলো উইন গুন এবং কিলোয়াকে করিয়েছে। আর এখানে কুরাপিকা জানতে পারে যে কুরাপিকা হলো একটা কনজুরার। তার মানে হলো কুরাপিকা যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে পারে। তার মানে হলো কুরাপিকা যে জিনিসের চিন্তা করবে সেটা রিয়েলিটিতে চলে আসবে। ধরো এখন কুরাপিকা খালি হাতে লড়াই করতে নামলো, আর তখন কুরাপিকা নিজের ন্যান টেকনিকের মাধ্যমে যে কোনো অস্ত্রকে তৈরি করে ফেলতে পারবে। তবে কুরাপিকা চেয়েছিল যেন ও একটা ইনহ্যান্সার হয়। কুরাপিকার টিচার বলে যে এটা কোনো সময় পাল্টানো যায় না, কারণ হলো একজনের ন্যান টাইপ তার জন্ম থেকেই ডিসাইড থাকে, কিন্তু তুমি চাইলে ইনহ্যান্সারদের কিছু টেকনিক শিখতে পারবে। তারপরে কুরাপিকার টিচার ওকে একটা চার্ট দেয় যেটার মধ্যে লেখা ছিল কুরাপিকা একটা কনজুরার হওয়ার পরেও অন্য ন্যান টাইপ গুলোকে কত পার্সেন্ট করে শিখতে পারবে। যেমন ইনহ্যান্সার 60%, ট্রান্সমিউটার 80%, কনজুরার যেটা কুরাপিকার নিজের টেকনিক সেটা 100%, এমিটার মাত্র 40%, ম্যানুপুলেটর 60%, কিন্তু স্পেশালিস্ট মাত্র 0%। সে কুরাপিকাকে বলে তুমি হলে একজন কনজুরার, তো তুমি যে কোনো ফিজিক্যাল জিনিসকে ম্যানিফেস্ট করতে পারবে, কিন্তু এমন কিছু বানাতে পারবে না যেটা মানুষদের পক্ষে সম্ভব না। আর আরেকটা কথা হলো যে তুমি যে জিনিসগুলোকে নিজের ন্যান টেকনিক দিয়ে বানাবে সেগুলো আসল জিনিসের সমান ওজন হবে না। এই জন্য সে বলে যে যদি তুমি একটা তলোয়ার দিয়ে লড়াই করতে চাও তাহলে ভালো হবে তুমি যদি একটা আসল তলোয়ার নেও আর সেটার মধ্যে নিজের কনজুরার টেকনিকের ব্যবহার করে লড়াই করো, এতে তোমার ওই তলোয়ারের শক্তি কয়েক গুণ বেশি বেড়ে যাবে। তারপরে সে কুরাপিকাকে জিজ্ঞাসা করে কুরাপিকা কোন ধরনের অস্ত্রের ব্যবহার করে লড়াই করতে চায়। তখন কুরাপিকা বলে যে ও একটা চেইনকে ম্যানিফেস্ট করতে চায়, তবে কুরাপিকার মাস্টার কুরাপিকাকে এটা করতে দিতে চায় না। তারপরে কুরাপিকা আবার ওই জায়গায় ফিরে আসে যেখানে ন্যান ইউজারদের শুধু কাজ দেওয়া হয়, আর ওই মহিলাটা কুরাপিকাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ মাত্র 6 মাসের মধ্যে কুরাপিকা ন্যানকে অনেক ভালোভাবে শিখে ফেলেছে। মহিলাটা কুরাপিকাকে জিজ্ঞাসা করে কুরাপিকা কোন ধরনের কাজ করতে চায় আর কোথায় করতে চায়। তো কুরাপিকা বলে যে ইউয়ার্ক নিউ সিটির অপশনের মধ্যে ও যে কোনো একটা কাজ পেলেই হবে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন হিসুকা কুরাপিকাকে বলেছিল ইউয়ার্ক নিউ সিটির অপশনের মধ্যে ফ্যান্টম ট্রুপের মেম্বাররা আসবে, আর কুরাপিকা সেখানে একটা কালেক্টরের বডিগার্ডের কাজ পায়।
যায়। কুরাপিকা নিজের কাজের জায়গায় চলে আসে, যেখানে প্রথমে কুরাপিকাকে একটা ইন্টারভিউ দিতে হবে। কুরাপিকা দেখতে পায় সেখানে আরো অনেকগুলো লোক ছিল যারা কুরাপিকার মতোই কাজ করার জন্য এসেছে, আর তাদেরও এখন ইন্টারভিউ নেওয়া হবে। তখন স্ক্রিনের মধ্যে থেকে একটা লোক ওদের সবাইকে ওদের কাজ বুঝিয়ে দেয়, যেমন ওদের সবাইকে এখানে বডিগার্ডের কাজ করার জন্য আনা হয়েছে, আর এদের সবার মধ্যে থেকে তাদেরকে সিলেক্ট করা হবে যারা নির্দিষ্ট আইটেমকে নিয়ে আসতে পারবে। আর তারপরে তাদের সবাইকে যার যার আইটেমের লিস্ট দেওয়া হয়, আর ওদেরকে বলা হয় যে 1 মাসের মধ্যে লিস্ট থেকে যে কোনো একটা আইটেম নিয়ে আসতে হবে। আর ওই লিস্টের মধ্যে থেকে একটা আইটেম ছিল কুটা ক্ল্যানের স্কারলেট আইস, যেটা দেখার পরে কুরাপিকা রেগে যেতে শুরু করে। আর তারপরেই কুরাপিকা মনে মনেই ডিসাইড করে ফেলে এই কাজের পিছনে যার যার হাত আছে সবাইকে শেষ করে দেবে। কিন্তু সেটা করার আগে কুরাপিকার এখন এই বসের বিশ্বাস জয় করতে হবে। আর কুরাপিকার এটা বুঝতে দেরি হয় না যে ওদেরকে অর্ডার দিতাছে এটা ওদের আসল বস না। ওরা সেখান থেকে যাবে তখনই ওদের উপরে কিছু কালো কাপড় পরা লোক আক্রমণ করে দেয়। আর মনিটরের লোকটা বলে যে এটা ওদের জন্য একটা পরীক্ষার মতো, এটা জানার জন্য যে ওরা কি আসলে স্ট্রং নাকি ভাউতাবাজি করতে আইছে। আমরা দেখতে পাই যে কালো কাপড় পরা লোকগুলো ওদের উপরে পিস্তল দিয়ে আক্রমণ করে, আর তখনই সবাই তাদের বুলেটকে ডজ করতে শুরু করে। আর এইখানেই আমরা দেখতে পাই যে কুরাপিকা চেইনের ব্যবহার করছে বুলেটগুলোকে ডজ করার জন্য, যেটা কুরাপিকার মাস্টার কুরাপিকাকে করতে নিষেধ করেছে। তারপরে কুরাপিকার উপরে কয়েকজন তলোয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু কুরাপিকা অনেক বেশি স্পিডে অ্যাটাকগুলোকে ডজ করে উপরে চলে আসে, যেখান থেকে কুরাপিকা সবাইকে অ্যানালাইজ করতে শুরু করে। কিন্তু তখন কুরাপিকার উপরে আবার আক্রমণ হয়, আর কুরাপিকা কিছু চিন্তা করার পরে ওদের সাথে পরীক্ষা দিতে আসা একজনকে নিজের বন্দি বানিয়ে ফেলে, আর তাকে বলে যে সবাইকে থামাতে, আমি তোমাকে শুধু 3 সেকেন্ডের সময় দিতাছি, নয়তো তোমার খেলা শেষ। আর তারপরে ওদের উপরে যে আক্রমণ করতে এসেছিল সেই লোকগুলো গায়েব হয়ে যায়, শুধু তাদের কাপড়গুলো থেকে যায়। আর আমরা জানতে পারি যে কুরাপিকা যে লোকটাকে বন্দি বানিয়েছে এটা হলো তার ন্যানের টেকনিক। তারপরে কুরাপিকাকে জিজ্ঞাসা করা হয় সে কিভাবে জানলো যে সেই এই ন্যান পাপেট গুলোকে কন্ট্রোল করছে। তখন কুরাপিকা বলে যে আমি যখন উপরে গিয়েছিলাম তখন আমি নোটিস করেছি সোলজার গুলো সবার উপরে আক্রমণ করছিল একমাত্র তোমাকে ছাড়া, আর তাছাড়াও এই পাপেট গুলোর মুভমেন্ট মানুষদের মতো ছিল না, যে কারণে আমি ক্লিয়ার হয়ে যায় যে এই পাপেট মাস্টার এই রুমের মধ্যেই আছে, আর সেটা হলো তুমি। আর কুরাপিকার এইরকম ইন্টেলিজেন্স দেখে লোকটা অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে যে বস আমাকে বলেছে 4 জনের পরীক্ষা নিতে, কিন্তু এখন আমাকে ছাড়াও রুমের মধ্যে আরো 5 জন রয়েছে, তার মানে হলো যে এখানে আরো একজন আছে যে পরীক্ষার্থী না। আর কুরাপিকা তখন নিজের ন্যান টেকনিকের মাধ্যমে তাকে খুঁজে বের করার চেষ্টা করে, আর কুরাপিকা সেখানে একটা লোকের উপরে সন্দেহ করে, তবে লোকটা বলে যে তোমার কাছে কোনো প্রমাণ নেই। আর তখনই সেখানে থাকা আরেকজন বলে যে কুরাপিকা সত্যি বলছে, আর সে বলে যে কারণ হলো আমি তোমার হার্টবিটকে শুনতে পারছি, আর তোমার হার্টবিটের শব্দ শুনে বোঝা যাচ্ছে যে তুমি এক্সামিনার না। কিন্তু লোকটা মানতে চায় না যে সে একটা ইম্পোস্টার। তখন সেখানে থাকা আরো একজন লোক বলে যে আমি সত্যিটাকে বের করছি, আর সে একটা কাগজের মধ্যে লেখে আমি যে জিনিসটাকে স্পর্শ করব সেটা পুড়ে যাবে। আর তারপরে সে একটা চেয়ারের মধ্যে ঘুষি মারে যেটা সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায়। আর তারপরে সে আরো একটা কার্ডের মধ্যে লেখে আমি যদি কাউকে প্রশ্ন করি আর সে যদি সেটার সঠিক উত্তর না দেয় তাহলে সে আগুনে পুড়ে যাবে। সে বলে যে এটাই হলো আমার ন্যান টেকনিক। আর তারপরে সে এক এক করে সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করে, আর তখনই ওই লোকটা মেনে নেয় যে সেই হলো ইম্পোস্টার। তবে সে তাদের সবাইকে ওই ফাঁদগুলো সম্পর্কে বলতে নিষেধ করে দেয় যেগুলো সেই ম্যানশন থেকে বের হওয়ার রাস্তার মধ্যে লাগিয়ে রেখেছে। সে বলে যে যদি ওরা সবাই মিলে তাকে মেরেও ফেলে তারপরেও সে ফাঁদগুলো সম্পর্কে বলবে না। তখনই সেখানে থাকা মেয়ে পরীক্ষার্থী ওই লোকটার কাছে যায় আর তাকে কিস করে আর নিজের টেকনিককে অ্যাক্টিভেট করে দেয়। তার টেকনিকের নাম হলো ইনস্ট্যান্ট লাভার। সে বলে যে আমি এই টেকনিককে যার উপরে ব্যবহার করি সে আমার গোলাম হয়ে যায়। আর এইভাবে তারা ওই লোকটা থেকে সকল ফাঁদের সম্পর্কে জেনে যায় আর সব ফাঁদগুলোকে তার মাধ্যমে ডিঅ্যাক্টিভেট করে দেয়। যদিও তার ফাঁদগুলো অত বেশি ভয়ানক ছিল না, আসলে ওই লোকটা কুকুরগুলোকে বশ করে রেখেছিল ওদের উপরে আক্রমণ করানোর জন্য, মানে ভাই আর কিছু পাইছে না। তখনই আরেকটা লোক বলে যে দেখো ভাই কুত্তার মাস্টারই কুত্তা হয়ে গেছে, মানে সে কুকুরগুলোকে বশ করেছিল আর মেয়েটা কুকুরগুলোর মালিককেই বশ করে ফেলেছে। আর তারপরে তারা 4 জন বেরিয়ে যায় ওই আইটেমগুলোকে খুঁজে বের করার জন্য। আর হ্যাঁ, এর সাথে আমরা এই পার্টটাকে এখানেই শেষ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।